এই জিনিসটা আমার মনে হয় বিচারক বলার সময় এরকম কোনো রায় হতে পারতো যে 6 মাস আরও চাকরি করুক, তার মধ্যে সিবিআইকে দিয়ে আমাদের ধরে দিতে হবে যে কতজন হয়েছে, যারা অযোগ্য চাকরি প্রার্থী তাদেরকে তাড়িয়ে দিতে হবে। প্রবলেমটা হচ্ছে আমাদের দেশের যারা বিচারক আছেন বা যারা আছেন তাদের নাতি নাতনিরা নিশ্চয়ই সন্তান হবে না, তারা অনেকটা বয়স্ক, কেউ এই প্রাইমারি স্কুলে পড়ে না। যে কোনো মানুষ বুঝছে যে রাজ্য সরকার চোর, তা আমি চোরদের দিয়েই কেন আবার পরীক্ষার ব্যবস্থা করাবো? যারা চোর শিক্ষক এদেরকে নিয়োগ করা আমি অত্যন্ত রকমভাবে বিরোধী। এটা সরকারের দেখা উচিত ছিল এবং আমাদের কোর্টেরও দেখা উচিত ছিল কিভাবে তারা করবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় অত্যন্ত মহান ব্যক্তি, আমি ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করি এবং ফলো করি। ওনার সঙ্গে আমি সম্পূর্ণ রকমভাবে সহমত। উনি যেটা বলেছেন সেটা যথার্থ। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় এটাতে কিন্তু খারিজ করতে পারেননি ওনার যে প্রশ্নগুলো। এবার উনি নিজে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন, কে কীরকম দৃষ্টিভঙ্গি থেকে, আমি তো লয়ের ছাত্র নই, মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখাটা উচিত কিনা সেটাও আমি বলতে পারবো না। তবে সব সিনেমাতে বা সব জায়গায় যে ছবিটা দেখি, চোখে কালো পট্টি বাঁধা যে একজন মহিলা তুলাদণ্ড হাতে, সেটা দেখে মনে হয় যে রায়টা একটু অন্যরকম হলে পরে আমরা অনেক বেশি খুশি হতাম। দেখুন, সরকার আর দল দুটো যে আলাদা জিনিস, মমতা ব্যানার্জির রাজত্বে সেটা বোঝা যায় না। দলই সরকার, এগুলো খুব রাজনৈতিক খেলা। এর মধ্যে 100% তৃণমূল দলের সমর্থন আছে। ওনারা কিছু একটা করতে চাইছেন যাতে করে মুসলিম ভোট, আমি না পারি হুমায়ুন তুমি মুর্শিদাবাদের মুসলমানদের নিজেদের একত্রিত করো, এরকম কিছু একটা ঘটনা থাকবে। লোকেরা এ খেলা ধরে ফেলেছে, কাজে আমরা এগুলো নিয়ে কোনো কথা বলে কোনো লাভ নেই। আমরা হুমায়ুন কবিরের আগেও বহুবার দেখেছি, এমনকি কোনো চরিত্রের মানুষ যে যাকে নিয়ে আমাকে সারাক্ষণ ধরে চর্চা করতে হবে। দেখুন, লড়কেলেঙ্গে বাবরি মসজিদ, তো লড়কেলেঙ্গে তো দরকার হয়নি, কারণ মমতা ব্যানার্জি পুলিশই সেটা প্রোটেকশন দিয়ে করাচ্ছেন। এটা হচ্ছে বেসিক জিনিস। ডাক্তারবাবু, এই মুহূর্তে আমাদের রাজ্য রাজনীতি একাধিক বিষয় নিয়ে সরগরম। তার মধ্যে একটা প্রথমত সেটা হচ্ছে 32,000-এর চাকরি বাতিলের সেই মামলা। এখানে বলা হচ্ছে যে 32,000 মানুষে তাদের চাকরি বাতিল হবে না, এবং তার গ্রাউন্ড হিসেবে বিচারপতিরা ডিভিশন বেঞ্চ যেটা দিয়েছে সেটা হচ্ছে যে 9 বছর ধরে চাকরি করার পর এখন যদি বাতিল করা হয় তাহলে সেক্ষেত্রে পরিবার নিয়ে বাঁচা মুশকিল হয়ে যাবে, এবং সেই জন্য মানে মানবিকতার খাতিরে তাদেরকে চাকরি বাতিল তাদের করা হলো না। এটা কি সাধারণ মানুষের প্রতি একটা, বা যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থীরা ছিলেন তাদের প্রতি একটা অবিচার করা হলো? সর্বপ্রথমে আজকে শৌর্য দিবসে আপনাদের সমস্ত দর্শকদের এবং আপনাদের দুজনকে আমার প্রণাম জানাই, এবং কালকে 5 লক্ষ কথার গীতা পাঠ আছে, তার জন্য সবাইকে আমি শুভেচ্ছা জানাই এবং সবাইকে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনি যেটা বলেছেন যে এই মানবিক দৃষ্টিকোণ থেকে দেখেছে, এটা আমার একটা রায়টা খুব অদ্ভুত লেগেছে। এক একজন মানুষ এক এক রকম ভাবেন। আমরা সবসময় দেখি যে বিচার ব্যবস্থার সামনে, কোর্টের সামনে একটা মূর্তি, যার চোখটা বাঁধা, কানটা বাঁধা, সে কিছু চোখে দেখতে পায় না, সে যা ভাবে বা যেটা তার আবেগ থাকার কথা নয়, তিনি স্বচ্ছ দৃষ্টিভঙ্গি নিয়ে না দেখে, অন্ধ দেখে তিনি অন্ধের মতো পুরো জিনিসটাকে দেখবেন, বুঝবেন, কারো পক্ষপাতিত্ব করবেন না। এই রায়টাতে আমার মনে হয়েছে যে হয়তো বিচারকের বিরূপ আমি কিছু বলবো না, কিন্তু তার বিচারের সমালোচনা আমরা করতেই পারি, কারণ আমি যখন একটা জাজমেন্ট ঠিক পাচ্ছি না তখন আমি আবার ফোরামে যাই, আমি বিরূপ বলেই তো। কাজেই বিচারের নিশ্চয়ই আমি কিছুটা সমালোচনা করতেই পারি। আমার মনে হয়েছে রায়টা সম্পূর্ণভাবে ভালো হয়নি, এবং যারা স্বচ্ছ চাকরি প্রার্থী ছিল তাদের দিকটা দেখা হয়নি। তাদেরও একটা মানবিক দৃষ্টিভঙ্গি থাকা উচিত, তাদের দিকে কিন্তু মানবিক দৃষ্টিভঙ্গি দেওয়া হয়নি। আজকে 9 বছর লাগলো কেন? 9 বছর লেগেছে তো প্রশাসনের গাফিলতিতে, এবং প্রশাসনের সবসময় কর্মকর্তা বা কোনো জায়গায় দেখবেন সবসময় ঘুরপথে চাকরিটা দেওয়া হয়েছে, বেনিয়মে ঘুরপথে। আরে ডাইরেক্ট চুরি করে এই কথাটা বলে না, এই বেনিয়মে ঘুরপথে কথাটা বলেই সবগুলো গোল গোল কথা বলে জিনিসটাকে ঘুরিয়ে দেওয়া হয়। কিন্তু বেসিক জিনিস হচ্ছে চুরি করে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে, এটা হচ্ছে বেসিক জিনিস। আজকে এত বড় একটা রাষ্ট্র, এত তার ব্যবস্থা আছে, আজকে চোরগুলোকে ধরতে আমাদের এত সময় লাগছে কেন? নাকি চোররা আরও বেশি বুদ্ধিমান?
কাজে এই জিনিসটা আমার মনে হয় বিচারক বলার সময় এরকম কোনো রায় হতে পারতো যে 6 মাস আরও চাকরি করুক, তার মধ্যে সিবিআইকে দিয়ে আমাদের ধরে দিতে হবে যে কতজন হয়েছে, যারা অযোগ্য চাকরি প্রার্থী তাদেরকে তাড়িয়ে দিতে হবে। প্রবলেমটা হচ্ছে আমাদের দেশের যারা বিচারক আছেন বা যারা আছেন তাদের নাতি নাতনিরা নিশ্চয়ই সন্তান হবে না, তারা অনেকটা বয়স্ক, কেউ এই প্রাইমারি স্কুলে পড়ে না। এই প্রাইমারি স্কুলে যারা শিক্ষক বা তারা কীরকম পড়াবেন, তারা চোরদের দ্বারা শিক্ষা দান করছে তাতেই তারা সন্তুষ্ট কিনা, এইগুলো দেখার বোধহয় সেই মানবিক দৃষ্টিভঙ্গিটাও তারা দেখাননি বলে আমার মনে হয় উনি ওনার বিবেক তাড়িত হয়ে করেছেন। আমার মনে হয় এটা আপার ফোরামে যাবে এবং তারপরেতে কি হবে সেটা বলবে। তবে দুঃখ হয় আজকে যদি এনাদের মতো বিচারকের সামনে যদি নাথুরাম গডসের বিচার হতো, তাহলে নাথুরাম গডসের হয়তো ফাঁসি হতো না আমার মনে হয়। কারণ কাউকে তো ফাঁসি দেওয়াও যাবে না এখনকার কারণ তো মানবিক দৃষ্টি, তার সংসারও তো ভেসে যাবে। একমাত্র যে বিয়েটা করেনি, যার কোনো সংসার নেই, তাকেই ফাঁসিতে ঝোলানো যেতে পারে। এইটা ঠিক মতো করে বলতে গেলে আপনি যারা চুরি হয়েছে মেনে নিচ্ছি, তারপরে কি করলাম। আমি আগেও যত বিচার ব্যবস্থায় দেখেছি 26,000 চাকরি প্রার্থীর যখন চাকরি গেছে, আপনি দেখুন সেখানেতে বোঝা যাচ্ছে সম্পূর্ণভাবে একটা যে কোনো মানুষ বুঝছে যে রাজ্য সরকার চোর। তা আমি চোরদের দিয়েই কেন আবার পরীক্ষার ব্যবস্থা করাবো? তো স্বাভাবিকভাবে এই পরীক্ষাটাও হবে, কারণ চোররা তো প্রথমেই দেখেছি তাদের প্রথম কাজই হচ্ছে যে আমি চোর, কাজে আমরা তার হাতে দেব না, অন্য কোনো সংস্থার হাতে নিশ্চয়ই এই আবার যে পরীক্ষা নেবে সেই জিনিসটা করতে ব্যবস্থা দেবো। আমি জেনে বুঝে আবার চোরদের হাতে দেব, এই 26,000 নিয়ে আবার ঝামেলা হচ্ছে, ঘটনা হচ্ছে। এবং কীরমভাবে করেছেন আপনারা তো মিডিয়াতে সারাক্ষণ বলছেন, দেখে দেখে খুব বিরক্তি লাগে, সত্যিই বিরক্তি লাগে। এই স্বচ্ছতা জিনিসটাই নেই। আর যে লোকগুলো সত্যি সত্যি এতদিন ধরে চাকরি পায়নি, তাদের বয়স বেড়ে গেছে, তাদের জন্যেই বা কী হবে। আপনি এক্ষুনি একটা বিষয় 26,000-এর প্রশ্নটা তুললেন, এটা কিন্তু আমাদের সকলের প্রশ্ন, বা এটা সাধারণ মানুষও এই প্রশ্ন কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে করছে যে 26,000 চাকরি প্রার্থীদের যখন চাকরি বাতিল হয়ে গেল, তখন তাদের জন্য এই মানবিক মুখটা কেন দেখায়নি আইন ব্যবস্থা বা এই বিচারপতিরা। এবং দ্বিতীয় কথা সেটা হচ্ছে যে এই যে পরীক্ষায় দুর্নীতি প্রমাণিত হলেও কিন্তু তারপরেও যারা আজকে দুর্নীতি করে তারা চাকরিটা পেয়েছে, তারা বুক ফুলিয়ে স্কুলে যাচ্ছে যে তাদের চাকরিটা রয়েছে, তাদের চাকরি বেঁচে রয়েছে। তাহলে সেক্ষেত্রে এটা তো সৎ প্রার্থীদের যারা মেরিট দিয়ে ঢুকতে পেরেছে চাকরিতে, তাদের প্রতি ন্যায় বিচার হলো না। দ্বিতীয়ত, যে আসনগুলোতে এই দুর্নীতিগ্রস্তরা এখনও চাকরি করছে, তারা যেমন নতুন প্রজন্মের ক্ষতি করছে, ঠিক তেমনভাবে সেই সিটগুলোকে অকিউপাই করে যে সমস্ত মেরিটোরিয়াস স্টুডেন্টরা সেখানে ঢুকতে পারতো, মেরিটোরিয়াস টিচাররা সেখানে ঢুকতে পারতো, তাদেরকেও এখন বঞ্চিত করলো। সেটাও তো একটা খুব বড় অপরাধ। একদম সত্যি কথা, এটা বাস্তব সত্য যে একজন বেনি মাধব না থাকলে নেতাজি সুভাষচন্দ্র বোস তৈরি হতো না। সেদেরকে এমনভাবে করে দেওয়া হয়েছে বা করা হচ্ছে যে এনারা কিভাবে কাজ করবেন, কিভাবে পড়াবেন, এটা তাদের অন্তরের কষ্টটা আমি বুঝতে পারছি। স্বাভাবিকভাবে যারা চোর শিক্ষক, এদেরকে নিয়োগ করা আমি অত্যন্ত রকমভাবে বিরোধী। এটা সরকারের দেখা উচিত ছিল এবং আমাদের কোর্টেরও দেখা উচিত ছিল কিভাবে তারা করবে। আপনি একটা খুব মোল্লা নাসিরুদ্দিনের একটা গল্প আছে যে একটা ছেলে খুব গুড় খেত, তার মা নিয়ে এসে যে কাজীর কাছে এসছে যে এটা বন্ধ করে দিতে হবে, তাকে বলুন। কাজী বলল তুমি 1 মাস পরে এসো। তারপরে বলল আবার 2 মাস পরে এসো। তৃতীয়বারে বললে এই তুমি গুড় একদম খাবে না। বলে এইটা তো আপনি প্রথম দিনই বলতে বলছে না, আমিও খুব গুড় খেতে ভালোবাসতাম, সেই জন্য আমি 3 মাস এখন নিজে গুড় ছাড়ার ব্যবস্থাটা করেছি, তারপরে আমি দিলাম। এইভাবে কি জাজমেন্ট দিয়েছেন? তা তো নয়। এনারা ভেতরের জিনিসটা বুঝতে হবে। আপনি যখন জজের আসনে বসেছেন বা আপনি যখন কোনো বিচারের কথা বলছেন, সমাজের কথাটা আপনাকে ভাবতে হবে। এবং সমাজটা কি করে, আমরা তো প্রত্যেকে এক একটা ইঁট, আপনি আমি সবাই একটা ইঁট, এদের নিয়ে সমাজ তৈরি করতে হবে। এরা যারা তৈরি করবে সেই রাজমিস্ত্রিগুলোকে যদি সঠিক না হয়, তাহলে পরে বাড়ি তৈরি করলেও সে বাড়ি তো ঠিকমতোভাবে টিকবে না। আমার মনে হয় রায় দেওয়ার সময় এই জিনিসটা মনে রাখা উচিত ছিল। 26,000-এর চাকরি যাদের গেছে, সত্যি তাদের মধ্যে অনেক যোগ্য আছে, এই 32,000-এর মধ্যে হয়তো অনেক যোগ্য আছে। স্বাভাবিকভাবে তাদেরকে বেছে নিয়ে দেওয়াটা অত্যন্ত দরকার ছিল, বা অন্য কোনো
বুদ্ধি খাটিয়েও এটা করতে পারতেন। এরমভাবে সবাইকে একসঙ্গে করলে আপনাকে আর একজন আমার পেশেন্ট কিছুদিন আগে বললো এই এখন সিঙ্গুর নিয়ে নাকি বইয়েতে পড়ানো হয়, ইতিহাস বইয়েতে। তো এই পার্থ চ্যাটার্জির লেখা আছে, নাম আছে। তখন যখন স্টুডেন্টদের যখন পড়ায় বলছে কি লজ্জা লাগে, স্টুডেন্ট ম্যাডাম এই কি সেই পার্থ চ্যাটার্জি, সে ওই যেটা চুরি করে জেলে আছে? বাচ্চাগুলো জিজ্ঞেস করে, শিক্ষক কি উত্তর দেবে? আমি মাননীয় জজ সাহেবদের এই কথাটা ভাবতে চেষ্টা বলছি। চাকরি বহাল রইল, এটা তো সরকারের জন্য একটা বিরাট বড় রাজনৈতিক স্বস্তি, কারণ সামনেই ভোট আছে এবং 32,000-এর যদি চাকরি বাতিল হয়ে যেত আরও বেশি চাপে পড়ে যেত রাজ্য সরকার। দেখুন, সরকার আর দল দুটো যে আলাদা জিনিস, মমতা ব্যানার্জির রাজত্বে সেটা বোঝা যায় না। দলই সরকার, সেটাই সবথেকে দুর্ভাগ্য যে এটা করা উচিত নয়। সরকারের তো দেখা উচিত, সরকার তো নিরপেক্ষ হবে, সে তো সবার জন্যে, সেটা দেখে না। সেটা আমাদের বাংলা দুর্ভাগ্য। যতক্ষণ পর্যন্ত না এই সরকারকে উৎখাত করা যাবে এই জিনিসটা চলবে না, চলবে, এটা চলতেই থাকবে। কাজেই এটাতে আমাদের কিছু বলার নেই। মানুষকেই বুঝতে হবে যে এর পরের বারে যেন এই সরকার কোনোভাবে মমতা ব্যানার্জির সরকার না আসে, এই জিনিসটা বুঝতে হবে, নাহলে চেঞ্জ করা সম্ভব নয়। আর দ্বিতীয়ত আপনি একটু কি বললেন যেন, যে সরকার দুর্নীতিগ্রস্ত, ওরা তো স্বস্তি পাবেই, কারণ ওরা তো জানে যে এই জিনিসটা বাঁচিয়ে দিল রায়টা, এই যে 26,000-এর যে এই 32,000-এর চাকরিটা বাঁচিয়ে দিয়ে ওনারা স্বস্তি পেলেন। কিন্তু আমার মনে হয় এটা সাময়িক স্বস্তি। যে মানুষগুলো লড়ছে, যাদের জীবন পণ করেছে এরকমভাবে এই যোদ্ধাগুলো, আবার নিশ্চয়ই সুপ্রিম কোর্টে যাবে। জজ রায় দিল, রায়ের মধ্যে যখন বিবেকের প্রশ্ন শেষ দুটো স্ট্যান্ডাতে রেখেছেন, এই বিবেকের স্ট্যান্ডা নিশ্চয়ই খারিজ হবে এবং যারা সৎ পথে চাকরি পেয়েছিল তাদের চাকরি থাকবে এবং যারা অসৎ পথে তাদের চাকরি যাবে। আমি নিশ্চয়ই সেটা আশা করব। আর ডিভিশন বেঞ্চের এই রায় আসার পরেই স্বাভাবিকভাবেই কিন্তু নজর ছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকে। তার কারণ তিনিই কিন্তু এই 32,000-এর চাকরি বাতিলের রায় প্রথমে দিয়েছিলেন, তারপরেই সেটা সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে যায়, তারপরে সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট থেকে আবার হাইকোর্টে আসে এবং পরপর চলতে চলতে অবশেষে এসে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই রায়কে খারিজ করে দিয়ে নতুন রায় বেরোয়, যেখানে মানবিকতার কথা ভীষণভাবে উঠে এসেছে। তো সেখানে দাঁড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যখন এই প্রশ্ন করা হয়, তিনি তখন রায়কে নিয়ে কোনো কথা বলতে চাননি, তিনি বিচারপতিদের বিচার নিয়ে কোনো কথা বলতে চাননি, কিন্তু একটি প্রশ্ন তুলেছেন সংবাদ মাধ্যমের সামনে। তার যুক্তি হচ্ছে যে 26,000 চাকরি বাতিল হয়েছিল দুর্নীতি মামলায়, সেক্ষেত্রে 26,000 কর্মীও তো বহুদিন ধরে কোনো একটা জায়গায় চাকরি করছিলেন। তখন সেক্ষেত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন, তাহলে সেই রায় কি ভুল ছিল? তার কারণ আমার মনে হয় দীর্ঘদিন ধরে চাকরি করাটা কোনো দুর্নীতির সাফাই নয় বা চাকরি বহাল রাখার গ্রাউন্ডও হতে পারে না। একজন প্রাক্তন বিচারপতি হিসেবে তিনি এই কথা মনে করছেন, আপনার কি তার সঙ্গে আপনি সহমত? অভিজিৎ গঙ্গোপাধ্যায় অত্যন্ত মহান ব্যক্তি, আমি ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করি এবং ফলো করি। ওনার সঙ্গে আমি সম্পূর্ণ রকমভাবে সহমত। উনি যেটা বলেছেন সেটা যথার্থ। যদি আপনি যখন এই রায়টা দিলেন তখন কিন্তু দুর্নীতি মুক্ত হয়ে পরীক্ষা হয়েছে বা চুরি হয়নি বা দুর্নীতি হয়নি, ঘুরপথ হয়নি, এইটা কিন্তু রায়ের মধ্যে উল্লেখ করেননি। বলে ইনভেস্টিগেশন চলতে থাকবে। তাহলে আপনি দুর্নীতি হয়েছে এটা মেনে নিলেন, তারপরে দুটো স্ট্যান্ডা কিন্তু মানবিক কথা দিয়েছেন। কাজে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় এটাতে কিন্তু খারিজ করতে পারেননি ওনার যে প্রশ্নগুলো। এবার উনি নিজে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন, কে কীরকম দৃষ্টিভঙ্গি থেকে, আমি তো লয়ের ছাত্র নই, মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখাটা উচিত কিনা সেটাও আমি বলতে পারবো না। তবে সব সিনেমাতে বা সব জায়গায় যে ছবিটা দেখি, চোখে কালো পট্টি বাঁধা যে একজন মহিলা তুলাদণ্ড হাতে, সেটা দেখে মনে হয় যে রায়টা একটু অন্যরকম হলে পরে আমরা অনেক বেশি খুশি হতাম। একটু অন্য প্রশ্নে আসি, যে দ্বিতীয় যে কারণে এখন রাজ্য রাজনীতি সরগরম হয়ে রয়েছে সেটা হচ্ছে হুমায়ুনের বাবরি মসজিদ তৈরি করা। হুমায়ুন নিজেকে বাবরের ছেলে হিসেবে মনে করেন এবং সেই জন্য তিনি তার বাবার নামে মসজিদ তৈরি করবেন মুর্শিদাবাদের বেলডাঙ্গায়, এবং সেই কারণে আজকে সেই মসজিদের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করতে হাজার হাজার মুসলিম সেই বেলডাঙ্গার সেই অঞ্চলে গিয়ে উপস্থিত হয়েছেন। সেখানে ইট নিয়ে আসা হচ্ছে, সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে তিনি জোর গলায় বলছেন, তাকে দল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, তারপরে তিনি জোর গলায় বলছেন আমি কোনো অসাংবিধানিক কাজ করছি না,
ধর্মস্থান তৈরির অধিকার সংবিধানে বর্ণিত অধিকার, বাবরি মসজিদ হবেই হবেই হবেই। এবং একই সঙ্গে তিনি এটাও বলেছেন যে দেশের কোনো একজন শিল্পপতি 80 কোটি টাকা এই মসজিদের জন্য মানে দান করবেন, সেই কথা তিনি ঘোষণা করেছেন। এবং তার সঙ্গে সঙ্গে এই যে বাবরি মসজিদ তিনি হবেই বলে কথা বলছেন, যে জোর তিনি দেখাচ্ছেন, আপনার কি মনে হয় যে এটা এই দাবি আইনি দৃষ্টিকোণ থেকে একেবারে যথার্থ? না, উনি যদি মসজিদ করেন নিজেদের পয়সায় তাতে আমাদের কিছু বলার নেই, করতেই পারেন। যদি স্বচ্ছতার সঙ্গে করেন করতে পারেন। তবে দুর্ভাগ্যজনকভাবে এই 2.77 একর জমি রাম মন্দিরের জন্য দিয়েছিলেন সুপ্রিম কোর্টে মহামান্য বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চে। 2019 সালে এই মামলাটা ওনাদের বেঞ্চে গেছিল 8 জানুয়ারি, এবং এটা ওই হয় 9 নভেম্বরে রায় বেরোয়। এবং সেই পাশেই কিন্তু বাবরির জন্য জায়গাটা দেওয়া হয়েছিল। ওই অত দূর থেকে এত দূরে সরিয়ে নিয়ে এসে বাবরি মসজিদ করছেন, এটা একটা অদ্ভুত লাগছে। মানে ওখানে করতে পারলো না কেউ, যে এখানে করতে হতে মানে ওনাকে পায়োনিয়ার হতে হলো যে উনি এখানে করবেন। দ্বিতীয়ত, এগুলো খুব রাজনৈতিক খেলা, এর মধ্যে 100% তৃণমূল দলের সমর্থন আছে। ওনারা কিছু একটা করতে চাইছেন যাতে করে মুসলিম ভোট, আমি না পারি হুমায়ুন তুমি মুর্শিদাবাদের মুসলমানদের নিজেদের একত্রিত করো, এরকম কিছু একটা ঘটনা থাকবে। আর এখন বাবরি মসজিদ করেও তার মধ্যেও করতে পারবে না। বাবরি মসজিদ হয় কি না আমাদের নিশ্চয়ই চোখ থাকবে, না পরে এখানে একটা আপনার বাবর প্লাজা তৈরি হবে, যার হয়তো 20 তলায় যে থাকবে সে তাড়াতাড়ি জান্নাতে যাবে, এরকম কিছু একটা ব্যাপার থাকতে পারে, এরকম কিছু হতে পারে। বাবরি মসজিদ হবেই এ কথাটা আমরা বলতে পারবো না। করতে পারলে উনি নিজের ক্ষমতায় করুন, সরকারি অর্থে করছেন না, ঠিক আছে। তবে যে হুঙ্কারগুলো উনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়েছেন সারাক্ষণ করে, এটা কিন্তু আমাদের জন্যে অত্যন্ত ভয়ঙ্কর। উনি আগেও বলেছিলেন যে 70% 30% হিন্দু কেটে ভারীগিরিতির জলে ভাসিয়ে দেব, এবং তাকে যিনি বরখাস্ত করলেন, দল থেকে তাড়ালেন, তিনিও বলেছিলেন যে যারা হিন্দু হয়ে জন্মেছে তারা তাদের দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, তারা হিন্দু হয়ে জন্মেছে। এই কথাগুলো যারা বলেছে তখন কিন্তু, বা 1 বছর 1.5 বছর আগেই তো 70% বলছে, তখন কিন্তু তাকে দল থেকে সাসপেন্ড করা হয়নি। এটা খুব সাময়িক এবং অত্যন্ত রাজনীতি। ওদের সংহতি দিবস আজকে প্রতি বছর পালন করে। আজকে কংগ্রেসেরও দেখেছি একটা বিশাল বড় মিছিল বেরিয়েছিল। এই সংহতি দিবসে আজকে নিজেও আমাদের মুখ্যমন্ত্রীও যাননি, তার ভাইপোও যাননি। কিন্তু এখানেতে এটা ওদের ভীষণ নিজেদের একটা রাজনীতি ব্যাপার। এবং হুমায়ুন কবির আজকে বাইটে বলেওছেন যে আমি দুটো সিট থেকে দাঁড়াবেন মুর্শিদাবাদে, এবং উনি জিতলে পরে আবার তৃণমূল ওনাকে আদরে নিয়ে নেবে। তা ওনার মানসিক ইচ্ছা কী আছে, কীভাবে বলছেন সেটা তো। এবং আমরা রাম মন্দির করার সময় প্রত্যেকটা জায়গা থেকে ইঁট থেকে আরম্ভ করে সব কিছু গেছিলো গোটা ভারতবর্ষের। তো ওনারাও ইট নিয়ে এসছেন, সেটা আমাদের দেখা দেখি। তবে ওটা কি গোটা ভারতবর্ষ থেকে না শুধু ওইটুকু জায়গা থেকে, সেটাও জানতে হবে। হুমায়ুন হুঙ্কার দিচ্ছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যখন মন্দির বানান তখন তো আমরা বিরোধিতা করি না, তিনি যখন কার্নিভাল করেন রেড রোড জুড়ে তখন আমরা বিরোধিতা করি না, তিনি যখন সরকারি টাকায় একটা সম্প্রদায়কে 1,10,000 টাকা করে অনুদান দেন কোনো একটা বিশেষ অনুষ্ঠানের জন্য, সে সময়েও আমরা বিরোধিতা করিনি। আমি সংবিধানের ওপর দাঁড়িয়ে আমার অধিকারের জন্য মসজিদ করব, এবং সেই মসজিদের কি নাম দেব, আমার পুত্র সন্তানদের কি নাম দেব সেটা কি মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন, এত বড় কথা উনি বলছেন। এবং এই কথার জন্য তৃণমূল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এর অবস্থার পরেও এত বড় কথা তিনি শাসক দলের বিরুদ্ধে বলছেন, এটা কি মানে শাসক দলের জন্য নতুন কোনো বিপদ আনছে, নাকি অন্য কোনো অঙ্ক আছে, নাকি তিনি শাসক দলকে পাত্তাই দিচ্ছেন না? উনি শাসক দলের সঙ্গে সম্পূর্ণ রকমভাবে সম্পৃক্ত লোকের সামনে আমাদের দেখাচ্ছে। নাকি জামাই আদরে নিয়ে আসবে এই কথাটা উনি বলতেন না। উনি যাই বলুন, এটা হচ্ছে বাস্তব সত্য। লোকেরা এ খেলা ধরে ফেলেছে, কাজে আমরা এগুলো নিয়ে কোনো কথা বলে কোনো লাভ নেই। আমরা হুমায়ুন কবিরের আগেও বহুবার দেখেছি, এমনকি কোনো চরিত্রের মানুষ যে যাকে নিয়ে আমাকে সারাক্ষণ ধরে চর্চা করতে হবে। সত্যি কথা বলুন তো, এই লোকটাকে নিয়ে চর্চা করার যোগ্য? আমরা শুধু উনি একটা ভেসে থাকার জন্য এগুলো চর্চা করছেন। উনি বাবরি মসজিদ ওখানে করুন না, তার আগে তো একজন ভদ্রলোক দেখলাম তার জমি ঘিরে দিচ্ছেন, যে ওখানেতে আমি জানি না কোন জায়গাটায় হয়েছে, যে ওখানেতে বাবরি মসজিদ করার জন্য ওনার বোধহয় নজর পড়েছিল। তো বাবরি মসজিদই কেন করতে হবে, আর বাবরি মসজিদ অত দূর থেকে এখানে সরিয়ে নিয়ে এসছে,
সেটাও তো একটা বাস্তব জিনিস যে আমরা যে এখানে যে এরা সংখ্যাগুরু, এরা আইডেন্টিটি তৈরি করছে এবং মুসলিম সমাজ এটা করছে। আপনি এখন রাস্তায় দেখলে সারাক্ষণ দেখবেন প্রচুর, একটু যেগুলো দেখবেন বোরখা পরা মহিলা যাচ্ছেন, কারণ এরা আইডেন্টিটি ক্রাইসিসে এখন আর ভোগে না, এরা আইডেন্টিটি তৈরি করছে। এটা হিন্দু সমাজকে বুঝতে হবে। কাজেই আমরা কিন্তু অত্যন্ত সহনশীল। আমি চাই ওনার যদি আমরা তো ওটা দিয়ে বাধা দেওয়ার কোনো কারণ নেই। আর আমরা নিজেরাও কেউ চাই না যে কার্নিভালে টাকা দেবে বা এগুলো দেবে, এগুলো তো বিরোধিতা আমরা নিজেরাই করেছি, আমরাও তো এটা চাই না কখনো করতে। উনি বিরোধিতা করলেন না করলেন এটার মধ্যে কোনো দাম নেই, আমরা নিজেরাই বিরোধিতা করেছি। এইভাবে সরকারি টাকার অপব্যবহার করা যায় না। সরকারি টাকা আমাদের মন্দির করার জন্যও নয়, এটার জন্যও নয়। রাম মন্দির হয়েছে সমস্ত জনগণের টাকায়। প্রশ্ন করবো ডাক্তারবাবু, শুধু প্রশ্ন নয়, এটা বেশ ভয়ঙ্কর একটা প্রশ্ন। আপনি একটু আগে আপনার উত্তরের মধ্যে বললেন যে এরা নিজেরা এতদিন এখন আর আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে না, নিজেদের আইডেন্টিটি তৈরি করছে। এবং এর সঙ্গেই সম্পৃক্ত আরেকটা বিষয় যে একসময় মানে যখন পাকিস্তান দেশভাগ হওয়ার ব্যাপার ছিল, তখন কিন্তু একটা মানে শব্দবন্ধ একটা ছড়া মতো তৈরি হয়েছিল সেই সময় 1946 সালে, যে হাত মে বিড়ি মুঁহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। ঠিক সেইভাবে আজকেও একটা শব্দবন্ধ, একটা ছড়া তৈরি হয়েছে যে লড়কে লেঙ্গে বাবরি মসজিদ। হঠাৎ করে এই লড়কে লেঙ্গে বাবরি মসজিদ, এই ধরনের কথাবার্তা, এ তো রীতিমতো একটা ভয় ধরানোর মতো বার্তা দিচ্ছে, হিন্দুদের দিকে প্রায় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো কথাবার্তা। আপনার কি মনে হয়? দেখুন, লড়কে লেঙ্গে বাবরি মসজিদ তো লড়কে লেঙ্গে তো দরকার হয়নি, কারণ মমতা ব্যানার্জি পুলিশই সেটা প্রোটেকশন দিয়ে করাচ্ছেন। এটা হচ্ছে বেসিক জিনিস। আর এই যে আইডেন্টিটি ক্রাইসিস, আমি বলিনি, আইডেন্টিটি ওনারা তৈরি করছেন। যে এত মানুষ কখনো বোরখা পরে চলতেন না, এখন চলছেন, কেন তারা আইডেন্টিটি করছেন। এটা মমতার তোষণ নীতির ফল, এছাড়া আর কিচ্ছু নয় কো। যে আমরা মুসলিম, আমরা এতজন আছি এটা দেখাতে, যেহেতু সবাই এরা এরকম ধরনের কথা বলছে। আমরা তো শান্তিপূর্ণ সহাবস্থানই চাই, আমাদের সঙ্গে মুসলিমদের সঙ্গে শত্রুতা কেন থাকবে? রাষ্ট্রবাদী মুসলিমদের কোনো শত্রুতা নেই, কিন্তু তুমি মারতে এলে তখন তো আমাদের কিছু করার নেই। আজকে ওখানে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করেছিল যারা মুর্শিদাবাদে, তাদের কি দোষ ছিল? তারা তো আবার বিজেপিও করতো না, করতো তো আমাদের বামফ্রন্টের রাজনীতি করতো, তারা তো হত্যা হয়েছিল। এখন এই জিনিসটাই সবথেকে প্রবলেম। জনসংখ্যাটা কিন্তু যত পার্সেন্ট, যখন স্বাধীনতার সময় কত পার্সেন্টের জনসংখ্যা ছিল, আর এখন মুসলিমদের জনসংখ্যা কতটা, করলেই এরকম হবে। আমি একটা ছোট্ট গল্প বলছি, গল্প নয়, এটা সত্যি কথা। 25শে ডিসেম্বর আমাদের স্কুলের একজন খুব সিনিয়র দাদা আমার কাছে একখানা ছবি পাঠালেন, তার যীশু খ্রিস্টের ছবি, একদিকে চাঁদের ছবি আর যীশু খ্রিস্টের পায়ের কাছে রামকৃষ্ণের ছবি। তা আমি দেখে খুব বিরক্তি লাগলো। আমি দাদাকে ফোন করলাম, দাদা এই ছবিটা তুমি পাঠালে কেন? বলে না, সব ধর্ম সমান, তো সেই জন্য। বলে না না, সেটা তো ঠিক কথায়। তারপরে আমি দাদাকে একটাই প্রশ্ন করলাম, দাদা তুমি আমাকে বলো তো যে ভারত ভাগ কি ঠিক হয়েছিল, সঠিক হয়েছিল? বলে না, একদম নয়। উনি বড় লয়ার, বলে একদমই নয়, ভারত ভাগ ঠিক হয়নি, কারণ ভারত ভাগ রাজনৈতিক ছিল। আমি বললাম তুমি আমাকে বলো তো, এখানে যত পার্সেন্ট মুসলিম আছে ভারতবর্ষে বা খ্রিস্টান আছে, তার কত পার্সেন্ট কনভার্টেড আর কত পার্সেন্ট এমনি আগে থেকেই হয়ে আসে বা ওখান থেকে এসছে? বলছে এখানে 99%ই কিন্তু কনভার্টেড। তুমি বলো তাহলে কনভার্সন যদি না হতো তাহলে কি দেশভাগ হতো? হতো না। কিন্তু বললো না, সেটা তো হতো না। বললো যে তোমার সঙ্গে এটা নিয়ে আমার পরে কিন্তু কথা বলতে হবে। সে সময় এটা প্রায় বছরখানেক হয়ে গেছে, তো এখনও পর্যন্ত উনি কথা বলেননি। স্বাভাবিকভাবে ওনারা যদি জনসংখ্যায় বাড়েন কি হয় আমরা দেখেছি। আমরা এখানে 46-এর আমাদের কলকাতার দাঙ্গা, নোয়াখালী দাঙ্গা, এগুলো দেখেছি। দাঙ্গা বলবো না, গণহত্যা দেখেছি। দাঙ্গা হলে দুপক্ষের হয়, এটা গণহত্যা দেখেছি। মানুষকে ইতিহাসগুলোতে জানতে হবে, এবং জানলে পরেই তখন মানুষ বুঝতে পারবে। যদি রাষ্ট্রবাদী ছাড়া অন্যান্য এরকম মুসলিম এবং মুসলিম খ্যাপানোর এরকম লোকজন হয়, আর জায়গায় জায়গায় যে ওরা যেগুলো পড়ায়, স্কুল না করে যেগুলো পড়ায়, যেখানে শুধু কোরআন মাদ্রাসা তৈরি হয়, তাহলে কী ধরনের প্রোডাকশন বা কী ধরনের প্রোডাক্ট তৈরি হয়, তাদের মাথায় চিন্তাধারা কী তৈরি হয়। এই মানুষগুলোকে তো ভালো মানুষ তৈরি করা যেত, কিন্তু সেইগুলোকে না করে সরকারও চায় ভোটের জন্য, সরকার নয়, তৃণমূল, সিপিএম এরা চায় যে এরকম ওদেরকে নিচুই করেই রাখবো। মুসলিমদের কী উপকারটা ওরা আজ পর্যন্ত করেছে? কিচ্ছু করেনি। যত আপনি জেলখানায় দেখবেন ওদের সংখ্যা বেশি,
তার মানে ওদের ঠিকমতো করে ওই দেওয়া হয়নি। ওদেরকে শিক্ষিত করতে হবে, শিক্ষিত করলে পরেই তবে দেখা যাবে যে ওরা আমাদের মূল স্রোতে ফিরে আসবে। কেউ তো জন্ম থেকে হয় না। আমরা চাই যে তাদের মধ্যে থেকে আলোকিত মানুষ তৈরি হোক এবং সমাজের মূল স্রোতে ভেসে আসুক আর চলে আসুক। কখনো হিন্দু মুসলিমের ওরকম কোনো লড়াই তাহলে থাকবে না রাষ্ট্রবাদী হলে, এবং আমরা একসঙ্গে মিলেমিশে একটা সুস্থ সমাজ এবং রাষ্ট্র তৈরি করতে পারবো। আমার এই আশা।